যদি এরকম একটা পাত্র থাকে তোমার কাছে, এই পাত্রটার মধ্যে ধরো সামথিং একটা কিছু আছে, কিছু বলতে তোমাকে বোঝাচ্ছি এরকম কিছু একটা, যে ধরো এটা একটা চিনির শরবতের পাত্র। এখন এখানে কি আছে, বেসিক্যালি এই পাত্রের মধ্যে চিনির শরবত আছে। তো আমি মনে করো এটা একটা কালার দিয়ে দিলাম, এরকম কালার শরবত হয় না যদিও, ঠিক আছে। এই টনিকটা মনে করো আছে। তুমি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বলতে কি বোঝায়, আমি যদি লিখি এটার বাংলাটা লিখে দিচ্ছি, কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বলতে আমরা নরমালি কি বুঝি, একটা জুস বা একটা কি বলে লেমনেড যদি আমরা বলি, সেক্ষেত্রে ওইটার ঘনমাত্রা বলতে আমরা কি বোঝাই, ওইটার ভিতরে কতখানি চিনি বা কতখানি লেমন আছে এই জিনিসটা বোঝাই। ধরো এইখানে আমি জাস্ট চিনির পরিমাণটাই বুঝতে চাচ্ছি, তাইলে আসলে ঘনমাত্রার বেসিক যে ডেফিনেশন সেটা কি হতে পারে, যে কোনো ঘনমাত্রা নির্ণয়ের বেসিক ডেফিনেশন এরকম হবে, একটু ভেবে দেখো। ওইখানে আমি যে জিনিসটা চাচ্ছি, যে জিনিসটা আমার পছন্দ, অর্থাৎ চিনি বা লেমনেড বা লবণ, সেই জিনিসটার পরিমাণ ডিভাইডেড বাই কতখানি আয়তনে বা কতখানি ভরে আছে সেটা। সো আমরা বুঝতেই পারতেছি এটাকে কেমনে লেখা যেতে পারে। দেখো আমি যদি লিখি এটা হলো সামথিং আছে ডিভাইডেড বাই কোথায় আছে, এটা হবে বেসিক ফর্মুলা। যে কোনো কিছুর ঘনমাত্রা নির্ণয় করার জন্য এটা হবে একদম বেসিক ফর্মুলা। এটাকে আমি একটু কালার করে দিচ্ছি যেন তোমাদের মাথায় ঢুকে। ধরো এই পাত্রের মধ্যে তুমি দেখলা যে 2 গ্রাম লবণ আছে, আর পুরো পাত্রটার মধ্যে সবকিছু আছে মোটামুটি 10 গ্রাম। তাহলে 2 উপরে বসাবা আছে, নিচে কোথায় আছে 10 গ্রামের মধ্যে আছে, তাহলে 2/10ই ওই জিনিসটা ঘনমাত্রা হয়ে গেল। এক ধরনের ইউনিট বানাই ফেললাম আমরা। কিন্তু আমরা বানালে তো হবে না, বিজ্ঞানীরা আগে থেকেই অনেক ধরনের ঘনমাত্রা নির্ণয়ের ইউনিট বানিয়ে রেখেছে। ইউনিট বানানোর উদ্দেশ্য কি সেটা তোমরা আগেই জানো। যদি এইখানকার পানি মাপার জন্য আমরা ইউনিট বানাই, তাহলে আমাদের বানাইতে হবে এরকম একটা ইউনিট, যে বলতে হবে ছোট ছোট মগ দিয়ে কত মগ পানি এখানে আছে, এটার মধ্যে মগ ঢেলে ঢেলে পানি ওঠাতে হবে, আর বলতে হবে যে এত মগ পানি এখানে আছে। বাট এইরকম পানি না হয়ে যদি একটা বিশাল একটা নদী হয়ে যেত বা একটা পুকুর হয়ে যেত, তখন কি আমি মগ দিয়ে পানি মাপতে পারতাম? পারতাম না, তখন আমার ইউনিট চেঞ্জ করতে হইতো। তখন বলতে হইতো যে না, এখানে যে পানিটা আছে সেটা একটা ভলিউম বলতাম আমরা, বা মিটার কিউবে বলতাম, বা আরো একটু বড় কোনো ইউনিটে মাপার চেষ্টা করতাম। সো মগ অথবা গ্যালন অথবা তার থেকে বড় বড় ইউনিটে যেতে হচ্ছে, কারণ ওই ভ্যালুটা সুন্দর আসবে না। মগ দিয়ে যে পুকুরে পানি মাপা যাবে না এমন কিন্তু না, মগ দিয়ে মাপা যাবে, কিন্তু অনেক মগ পানি লাগবে, সেটা যদি আমি প্রকাশ করি সেই সংখ্যাটা দেখতে ভালো লাগবে না। তো বোঝার মতো কোনো ঘনমাত্রা বা মানে বোঝার মতো ঘনমাত্রা যেন হয়, সেই জন্য আমরা আমাদের ইচ্ছা মতো ঘনমাত্রা মেজার করি না। দুনিয়াতে যে জিনিসগুলো আমরা নিয়ে আমরা কাজ করি সেগুলোর ঘনমাত্রা নির্ণয় করার বিশেষ বিশেষ পদ্ধতি সায়েন্টিস্টদের বানানোই আছে। তো আমরা আসলে বেসিক্যালি ওই কয়টা পদ্ধতি দেখব একটা একটা করে। তো চলো আমরা ঘনমাত্রা নির্ণয়ের বেসিক কিছু পদ্ধতি আগে তোমাদের বলি, যেটা খুব ইম্পর্টেন্ট সেগুলো বলি। একটা হলো কনসেন্ট্রেশন, ইংরেজিটাই সি, সো এটাকে ঘনমাত্রাটাকে সি দ্বারাই প্রকাশ করা হচ্ছে। এটার নাম হলো মোলারিটি। মোলারিটির বেসিক সূত্র আগে লিখবা, তারপরে আমি তোমাদের মানে বোঝাই দিচ্ছি। মোলারিটি ইজ ইকুয়াল টু আসলে এন বাই ভি। এই এন কি আর ভি কি সেটার পরিচয়টা খুব ভালো করে আগে নাও, তারপরে এটার সংজ্ঞাটা বলবো মোলারিটি কি জিনিস। এই এন কে পাশে লেখো আর ভি কে পাশে লেখো, লেখার পরে এই দুটা জিনিসের মানে লেখো। সেটা হলো এন এর মানে হলো দ্রব্যের মোল সংখ্যা,
আর ভি মানে হলো দ্রবণের আয়তন। বা ভলিউম। দ্রবণের আয়তন কতটা বাংলায় বুঝতে কষ্ট হইতে পারে, ভলিউম লিখে দিলাম। ওকে। আচ্ছা, দ্রবণ দ্রব বলতেছি, তাহলে ওই জায়গাটায় তো যাইতে হয়। আমাকে একটু মনে করে দিতে পারবা তোমরা? দ্রবণ ইজিক্যাল টু কি ছিল? দ্রব প্লাস দ্রাবক। আচ্ছা, আমাকে বলো তো, চিনি আর পানির মধ্যে কোনটা দ্রব কোনটা দ্রাবক? পানি দ্রাবক আর চিনি দ্রবক। আচ্ছা, তাহলে 200 কেজি চিনির মধ্যে 2 ফোঁটা পানি কি? মান্নান? তখন তো উল্টা হওয়ার কথা। তাইলে তুমি যে বললা দ্রব কোনটা দ্রাবক কোনটা, এটা ডিপেন্ড করতেছে কিসের উপরে? আম, বেশির উপরে। জেনারেল কেস হলো দ্রাবক হ্যাঁ, বলতে পরিমাণে বেশি বোঝাচ্ছে আর দ্রবটা কম। কম। বাট আসলে সবসময় যে দ্রবীভূত হবে তার উপর ডিপেন্ড করে আমরা কথাটা বলতেছি না, ওটা একটা মিক্সচারও হয়ে যেতে পারে। সো স্টিল আমরা ওইখানে পরিমাণে বেশি যাকে তারে প্রাধান্য দিচ্ছি দ্রাবক হিসেবে। আচ্ছা, এটা আপাতত না, এই কালারটা ভালো লাগতেছে না, কিছু একটা পিঙ্কিশ নিয়ে আসি তারা। আচ্ছা, আমরা চলে আসি পরের অংশে। এইটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা সলভ করে দেখাও তো। মোলারিটিতে ঘনমাত্রা বের করবা। আচ্ছা, এখানে তাহলে বেসিক ডেফিনিশনটা কি? যদি তোমাকে বলা হয় যে ভি আয়তনে ভি লিটারের মধ্যে ভি লিটার, আচ্ছা এই একক গুলা লিখে দিচ্ছি, এটা হলো লিটারে হবে, সব সময় লিটার নিবা, মানে ওই এককেই যাবে না। মোলারিটি একটা ইউনিট, ঘনমাত্রা বের করার একটা সিস্টেম জাস্ট। আচ্ছা, এটা হলো মোলে আসবে। তোমাদের আগেই বলছিলাম কিন্তু ভুলে যাও না, মোল নাম্বার ইউনিটটার নাম হলো এমওএলই। আর এই মোল রাশিটার নাম হলো এমওএলই। আর এটা যখন ইউনিট হিসেবে প্রকাশ করবা, সামথিং 1 মোল 2 মোল ওই ক্ষেত্রে বা 3 মোল, ওটাকে লিখতে হয় এমওএল দিয়ে, এমওএলই দিও না। আচ্ছা, যাই হোক, তোমাকে যদি বলে ভি লিটার দ্রবণে এন মোল দ্রব আছে, তাহলে 1 লিটারে কতখানি আছে? এন বাই ভি আছে। তার মানে সোজা কথা হলো, এরকম একটা পাত্র যদি থাকে, সেখান থেকে যদি তুমি এখান থেকে উঠায় 1 লিটার নেওয়া আলাদা করে, এটা যদি 1 লিটার হয়, সেই 1 লিটারের মধ্যে কতখানি দ্রব্য আছে সেই পরিমাণ, সেই মোল সংখ্যাটাকে আমরা বলা হচ্ছে এই পুরোটুকুর ঘনমাত্রা, মোলারিটি ইউনিটে। তো সোজা কথা, মোলারিটি মাপতে বললে ওই পাত্রের থেকে 1 লিটার আলাদা করে নিয়ে ওইখানে কত মোল দ্রব্যটা আছে সেই দ্রব্যটা মাপবা, ওই দ্রব্যটার ঘনমাত্রা আসলে বের হয়ে যাবে ওই আসল যে দ্রবণে, আসল পুকুরে। মানে মোলারিটি মাপার জন্য পুরো পুকুরের পানি মাপা দরকার নাই, 1 লিটার নিয়ে মাপলেই হবে। আবার আরেকটা ব্যাপার হলো, সবসময় 1 লিটার নিয়ে আরো দরকার নাই, 2 লিটার 3 লিটার যাই হোক, এখানে তুমি বসাই দিবা। তুমি ধরো পাইছো 10 মোল আর নিচে হইলো 5 লিটার, তো 10/5 হবে, এখানে কোনো সমস্যা নাই। তো এটা মেজারিং ইউনিট জাস্ট। বাট তোমাকে যদি এখন সংজ্ঞা বলতে বলা হয় মোলারিটির, বলবা কোন দ্রবণের প্রতি লিটারে যত মোল দ্রবীভূত থাকে সেটাই হলো ওই দ্রবণের মোলারিটি। আই থিঙ্ক তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন এটা দিয়ে একটু আমরা অঙ্ক করলে আই থিঙ্ক আরো বেটার হবে, বিষয়টা ক্লিয়ার হবে। দেখো, একটা ম্যাথ প্রবলেম দেখাচ্ছি। তোমাকে খুব সিম্পল ম্যাথই দেওয়া হবে, চিন্তা করো না। আচ্ছা, আমার লেখো এসটিপিতে দুইটা পাত্র আসলে নিয়ে আমি, বেটার হবে তাহলে বোঝাতে।
এসটিপি তে এই পাত্রটা ছিল, এই যে পাত্রটা কালাটা, এইটার মধ্যে তোমার এসটিপি তে ছিল, তো এটাকে এসটিপি লিখে দিই পাশে। এসটিপি তে এখানে আছে হলো তোমার কত মল দেব, এসটিপি তে আছে হলো 40 লিটার HCl। এসটিপি তে 40 লিটার HCl আছে। এটাকে তুমি, এই জায়গায় আমাদের পানি ছিল, পানি কালার দিলাম। এই পাত্রে পানি ছিল মনে করো সামথিং, HCl টাকে একটু রেডিশ করে দিই, হ্যাঁ, তাহলে ভালো দেখা যাবে। একটু ভয়ানক না লাগলে, এসিড এসিড ভাব থাকতেছে না জিনিসটার মধ্যে। এই HCl অ্যাসিডটাকে তুমি যুক্ত করেছো সামথিং 200 লিটার পানির মধ্যে। স্ক্রিন রেকর্ডারের কারণে আমার পাওয়ার পয়েন্টে ঝামেলা করতেছে। আচ্ছা, সেভ দিয়ে নিলাম। দেখো, এটা হলো ছিল কত বললাম, 200 লিটার পানি, 200 লিটার ওয়াটার। এটার মধ্যে তুমি ওইটাকে ঢেলে দিছো, মানে এইটা প্লাস ওইটা করছো, বুঝতেই পারতেছো কি বললাম। যদি আমি প্লাস চিহ্ন দিয়ে লিখি, তুমি এখন বের করবা এই যে পাত্রটা, এটার ঘনমাত্রাটা কত হবে। সবাই দ্রুত কাজ শুরু করে দাও। এই দুটা জিনিসকে একসাথে ঢালা হয়েছে, এক পাত্রে আনা হয়েছে, দুইটাকে একটা, এটাকে ওটার উপর নিয়ে ঢেলে দিছে, এটা এই পুরো জিনিসটাকে বেসিক্যালি এটা এনে ঢেলে দেওয়া হয়েছে, নিয়ে এভাবে ঢেলে দেওয়া হয়েছে। তো তোমরা বের করবা হলো যে এসটিপি তে 40 লিটার HCl ছিল, ওটাকে এখানে ঢেলে দেওয়াতে এই পাত্রের মোলারিটি কত হয়েছে বের করতে পারবা না? সবাই দেখো তো, চেষ্টা করে একটু। কে কে আসো? ও দিশা আসছো? তাই করি, মাইশা করতে পেরেছো? আচ্ছা, আমি আরেকটা ছাত্রকে লিংক দিতে ভুলে গেছি, ওরে তো এখন পাবো কিনা দেখি। প্রশ্নটা বুঝতে পারছো? উপরে সব জিনিস আসলে বেসিক্যালি আছেই, তো সলিউশনটা জাস্ট দেখো। সলিউশনটা খুব ইজি আসলে, তোমরা যদি একটু ভালো করে চিন্তা করতে পারো। সলিউশনটার মধ্যে c n/v লাগবে, মোলারিটিতে ঘনমাত্রা বের করতে বলছে। সো আমার লাগবে এখন n আর v, আর কিছুই না। n আর v বের করা কিন্তু খুব সহজ একটা কাজ। তোমরা এসটিপি তে 40 লিটার আয়তন থাকা কোনো জিনিসের মোল নাম্বার n বের করতে পারো, কিন্তু মনে আছে কিভাবে বের করে? n ইকুয়াল টু কি ছিল, একটা ফর্মুলা ছিল v বাই 22.414 লিটার।
তোমাদের এই ফর্মুলা সবারই মনে থাকার কথা, কারণ আমি এটা বারবার লিখে দিই সবসময়। n এর যতগুলো ফর্মুলা আছে সবই একবারে লিখে দেওয়া হয়েছে তোমাদের অনেকবার। এই v বাই 5.414 লিটার এটা ব্যবহার করলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো আমাদের এইখানে 40 ডিভাইডেড বাই 5.414 লিটার করো। তোমাদের এর মধ্যে কারো কি হয় না এখনো? দিশা, মায়েশা? 8.928 into 10 to the power minus 3. গুড। এরপর আয়তনে কি বসাইছো বলো তো? কিছু তো করছো, বলো সঠিক হোক। বকুল বলো তো এরপরে কি করেছো? ভি এর জায়গায় কি বসাইছো বলো? 200 লিটার। ভি এর জায়গায় 200 লিটার বসাইছো, তাইলে তোমার কিছু হয় নাই। তোমাকে এই যে দ্রব দ্রাবক চিনাইলাম কি কারণে বলো তো? এগুলা চিনানোর কি দরকার ছিল? এখানে বলা হয়েছে দ্রবণের। দ্রবণ কি দিয়ে তৈরি হয়? শুধু দ্রব দিয়ে না, শুধু দ্রাবক দিয়ে তৈরি হয় বলো তো? দ্রব প্লাস দ্রাবক। তাহলে তুমি খালি 200 লিখলে হবে? 200 প্লাস 40 হবে। বুঝছো না বুঝো নাই? এই তো এন আর ভি পেয়ে গেছো। এখন তুমি এই দুটো জিনিসকে বসিয়ে দিলে সি এর মান পেয়ে যাবে। বলো তো কত আসছে? অ্যান্সারটা আমি লিখে রাখি। ক্যালকুলেটর চাপ দাও। 7.435 no 7.436 ওকে, এত মোলার into 10 to the ওরে বাবা, 10 into টু 10 দি to পাওয়ার the আসছে। minus 3 আমি বাকি দুটো অঙ্ক দিয়ে ফেলছি, একটু স্ট্যান্ডার্ড অঙ্ক বানাইতে পারিনি আমি। মনে মনে যা আসছে দিয়ে into দিচ্ছি। তো 10 10 টু to দি the পাওয়ার কত minus আসছে? 3 -3। ওকে minus 3 ওকে, থ্যাংক ইউ। খুব সুন্দর করে বলার জন্য ধন্যবাদ। আচ্ছা, এরপরে তোমরা আরেকটা অঙ্ক করবা এটার সাথে সিমিলার অঙ্ক। সেটা হলো এইখানে বলা নাই যে এসটিপি তে আছে কিনা, তোমাকে জাস্ট বলে দিছে এখানে এটা আছে হলো 40 গ্রাম। আর আরেকটা কথা বলে দিছে, সেটা হলো HCl এর ঘনমাত্রা, সরি ঘনমাত্রা না, ঘনত্ব, ডেনসিটি। ডেনসিটি তোমাকে দিয়ে দিছে সামথিং একটা, আমি রিয়েল টাইম ম্যাথ বানাচ্ছি তো একটু সেন্স হচ্ছে। যাই হোক, ডেনসিটি দিয়ে দিছে, মনে করো এটা আজকে একটা ডেনসিটি দিলাম এত গ্রাম পার লিটার। ওকে, 2 গ্রাম পার লিটার ঘনত্ব দেওয়া আছে। তুমি এখন আগের মতোই এইটুকু নাই, শুধু অঙ্কটার মধ্যে শুধু কি নাই বুঝতে পারছো? এইটুকু নাই, আর সবকিছু এই দুইটা ইনফরমেশন দেওয়া আছে। এইটা হলো ম্যাথ 2। করো তো, পারো কিনা? এগুলা সব চেঞ্জ হবে, বুঝতেই পারছো। আগে চেঞ্জ করতেছি না আমি, তোমরা ট্রাই করো আগে, পারো কিনা। প্রশ্ন বুঝতে পারছো না পারো নাই? সোজা কথা, প্রশ্ন আমি বাংলায় বলে দিচ্ছি। 200 লিটার পানির মধ্যে 40 গ্রাম HCl, যার ঘনত্ব 2 গ্রাম পার লিটার, সেটাকে মিক্স করা হয়েছে। মিক্স করে ঘোটা দেওয়া হয়েছে, এটারে এমনি করে জাকি দেওয়া হয়েছে দুটো মিশানোর পরে। এটারে এখানে আইনা মিশিয়ে দেওয়া হয়েছে, তারপর দুটা মিলা ঘোটা দেওয়া হয়েছে। এই জায়গার ঘনমাত্রা মোলারিটিতে কত হবে বের করো তো। কারো কি হয়েছে কিছু? বুঝে বলো।
0.18। 0.18 আসছে। আচ্ছা হইতে পারে, তাও কিছুটা অ্যাটলিস্ট করছো, তুমি সবার থেকে আগে আছো। এবার মোল জিরো নাম্বার বের করার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করব সেটা হলো m/m, মানে কোনো কিছুর ভরকে তার আণবিক ভর দ্বারা ভাগ করলেই ওই জায়গায় কতখানি কত মোল আছে ওই পদার্থ সেটা বের হয়ে যায়। এই Cl এর ভর কত জেনারেলি বলো তো? Cl এর ভর বলো, মনে নাই কারো? 35.5। 35.5, আর উপরে আছে হলো 40 গ্রাম, তাই 40 গ্রাম হবে এত মোল। এটা মোল নাম্বারটা বের করে ফেললাম। এরপর নিচে আয়তন বের করতে গেলে 200 এর সাথে কত যোগ করবা সেটা যদি বের করতে চাই, তাহলে আয়তনটাকে বের করার জন্য আমার ঘনমাত্রার সাথে রিলেশন দেখতে হবে। আমাদের ঘনমাত্রা সম্পর্কে যে আইডিয়া গুলো আছে সেটা একটু মনে করে দেওয়ার দরকার তোমাদের। ঘনমাত্রা তোমরা ফিজিক্সে পড়েছিল, রো ইজ ইকুয়াল টু কি ছিল মনে আছে নাকি নাই? আমি মনে করে দিচ্ছি, রো ইজ ইকুয়াল টু m/v ছিল। মানে ঘনমাত্রা বের করার ফর্মুলা হলো ভরকে আয়তন দিয়ে ভাগ করে দিবা। এখান থেকে যদি আয়তন বের করতে চাই, কিসের আয়তন বের হবে? এটা কি যে কোনো কিছুর আয়তন? না, আয়তনটাকে স্পেসিফিক যদি আমি বলে দেই, তাহলে এই আয়তনটা আসলে HCl এর আয়তন। এই HCl এর আয়তনটাই আমার এখানে যোগ করতে হবে, তাই না? আমি যদি বলি এখানে কি কি যোগ করতে হবে, পানি তো আছেই, বাকি HCl টা দিলে দ্রবণটা পূর্ণ হয়। HCl এর আয়তনটা এখানে যোগ করে দিলে এত লিটারই হবে आंसर। এখানে ইউনিট বসানো যাবে না কারণ ভ্যারিয়েবল আছে ভিতরে। এখন দেখো তাহলে আমি এটা সলভ করে ফেলি। এই জিনিসটার মান বের করা কিন্তু খুব কঠিন কিছু না। 200 তো 200ই থাকলো, প্লাস আয়তন, এটা বোঝাই যাচ্ছে আয়তন হবে m কে রো দিয়ে ভাগ করে দিতে হবে, তার মানে 40 কে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। কত হবে 40 কে 2 দিয়ে ভাগ করলে? 40 ডিভাইডেড বাই 2 লিখে দিলাম, যাও। এটা ইকুয়েশনের থেকে বাইরে হয়ে গেছে নাকি? আচ্ছা, 40 ডিভাইডেড বাই 2, এই নাও আমাদের লোগোর উপরে উঠে গেছে, লেখাটা সরাই দিচ্ছি। সবকিছুকে একই অ্যালাইনমেন্টে নিয়ে আসা যায় কি? হ্যাঁ যায়, দাঁড়াও। তোমরা এখন এই জিনিসগুলো বসিয়ে দিয়ে সি এর মান বের করো। ওই বকুল তুমি যেটা বললা ওইটা কি আসছে না কে বললা লাস্টে? 4.98 into 10 to the power minus 3। তুমি যেভাবে করছিলে ওইটাই সিস্টেম নাকি অন্য কোনো ভাবে করছিলা? ভাই n এর মানটা শুধু ভুলে গেছিলাম। এইভাবে বের করছিলে, রাইট? আচ্ছা বলো কত আসছে, একটু কাছে এসে বলো, শুনতে পাই না। 4.98। হ্যালো, 4.98 into 10 to the power minus 3। এই তো গুড। এটা 10 টু দি পাওয়ার -3 আসছে। জি ভাইয়া। ওকে নাইস। এই তো আমরা এই অঙ্কটা করে ফেললাম। আমরা তাহলে আরেকটা ইউনিট শিখি, তাহলে একটু বেটার হবে। আচ্ছা তোমরা কি এতটুকু বুঝতে পারছো মোল সংখ্যা বের করার যে ফর্মুলাগুলো আছে যেটা আমি বারবার লিখি, সেই ফর্মুলাগুলো দিয়ে বারবার বিভিন্ন ধরনের অঙ্ক বানাই দিচ্ছি আমি। এই অঙ্কগুলি আসলে ভিন্ন কোনো অঙ্ক নয়, একই অঙ্ক তোমরা বারবার করতেছো, কিন্তু তোমাদের মনে হচ্ছে যে তোমাদের আমি ভিন্ন অঙ্ক দিচ্ছি, বাট মেইন কনসেপ্টটা কিন্তু সেমই আছে। আমাদের যে মোল নাম্বার বের করার ফর্মুলাগুলো বারবার আমি লিখি সেটা আবারও লিখে দিচ্ছি, খেয়াল করো। 24.789 আমাদের n বাই na। এরপর আরেকটা কি যেন ছিল, সিভি অথবা এনভি, নরমালিটি ভি, এন এন বলতে বোঝাচ্ছে এখানে। এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে রাখা। আমি এই জিনিসটা লেখার সময় তোমাদের প্রথমে প্রি কেমিস্ট্রিতে পড়ায় আসছিলাম এই জিনিসটা, তখনই বলছিলাম যে এটা কেমিস্ট্রি পড়তে সব জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে না এটার কোনো মানে বলাই যাবে না যে এই জায়গায় লাগবে না, সব জায়গায় লাগবে। আর এইটার মধ্যে আমি বিশেষভাবে বলছিলাম এই দুইটা জিনিস কোন জায়গায় কোন জায়গায় প্রয়োগ করতে হয়, একটা হলো এসটিপি এটা, আর ওইটা হলো এসএটিপি, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার।
তোমাদেরকে এটাও পড়াইছিলাম যে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার কারে বলে, আর ওইখানে টেম্পারেচারটা কত। আর এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, সেটাও টেম্পারেচার কত প্রেসার কত সবগুলো আগে পড়ানো আছে তোমাদের। সো এই বেসিক্যালি এই বক্সটা তোমাদের খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আবার স্ক্রিনশট নিয়ে নাও, আমি একটু বক্স করে দিচ্ছি সুন্দর করে। তুমি যে এই যে মোলারিটির যে ফর্মুলাটা পড়লা এই জায়গাটায়, আচ্ছা ক্লিক হচ্ছে না, বারবার হ্যাং হয়ে যাচ্ছে। আচ্ছা অনেকগুলো জিনিস খুলে রাখছি, একটু বন্ধ করে দিই। আইমান আছে নাকি? আইমান গুড মর্নিং। হ্যাঁ ভাই, গুড মর্নিং। ক্লাসটা করো আইমান, এইচএসসি পরীক্ষায় কাজে লাগবে। এর থেকে একটা প্রশ্ন আসে ভর্তি পরীক্ষা প্লাস এইচএসসি পরীক্ষা দুই জায়গায়। আসি। এই অঙ্কগুলা হলো কেমিস্ট্রির মানে কি বলে প্রাণ। ঘনমাত্রা নিয়ে ডিল করলে আজকে ঘনমাত্রা নিয়ে ডিল করা হবে, অন্য কিছু করাবো না। বেসিক্যালি তোমরা বুঝতেই পারতেছো ঘনমাত্রা অনেক বড় জিনিস, আজকের ক্লাসে 2 ক্লাস মনে লেগে যাবে এটা পড়তে। আচ্ছা তারপরে চলে আসো আমরা মোলারিটির পরে মোলারিটি বের করব। আচ্ছা মোলারিটির পরে মোলারিটি যদি বের করতে চাই তার আগে আমি একটা কথা বলবো, সেটা হলো তোমরা কিছু জিনিসপত্র লিখে নাও। এক নম্বর কথা হলো মোলার, অঙ্কের মধ্যে বলা থাকলে যদি মোলার বলা থাকে তাহলে ধরে নিবা এটার ঘনমাত্রা 1 মোল। যদি বলা থাকে সেমি মোলার তার মানে সেম সেম, দুইজন সেম সেম মানে 50-50 হতে হবে, 0.5 মোলার। যদি তোমাকে বলা হয় যে কি বলা হলো, তোমাকে বলা হলো ডেসিমোলার। ডেসিমোলার মানে 1 রে 10 দিয়ে ভাগ করবা মানে 0.1 হবে। এরপর তোমাকে যদি বলা হয় এই প্রত্যেকটা কথা 1 নম্বর কথা, এটা 2 নম্বর কথা, এটা 3 নম্বর কথা। 4 নম্বর কথা যদি তোমাকে বলা হয় সেন্টিমোলার, তাহলে তুমি এখানে সেন্টি খায় যাও না, 0.01 হবে এটার অ্যান্সার। মানে সেন্টি মানে কি 100 সেন্টিমিটার 1 মিটার বলি না আমরা, ওইখান থেকে মনে রাখবা যে এখানে আসলে ভাগ করতে হবে 100 দিয়ে, 1 রে 100 দিয়ে ভাগ করলে অ্যান্সারটাই আসে। তো এটা হলো সেন্টিমোলার। মোলার, সেমিমোলার, ডেসিমোলার, সেন্টিমোলার, এই জিনিসগুলো দিয়ে অঙ্ক কেমনে আসে সেটা একটা দেখিয়ে দিই অঙ্ক। চলো আমরা যে অঙ্ক দেখতেছিলাম ম্যাথ 3 দেখিয়ে দিই চলো। তোমাকে এবার এই জিনিসের ঘনমাত্রা যে রোটা ছিল সেই রোটা দিয়ে দিল না, তোমার সাথে বেইমানি করলো। ওকে, এরপরে তোমাকে বলা হইলো যে এদের মিক্স করার পরে যে দ্রবণটা তৈরি হয়েছে তার ঘন সেটা হলো একটা সেন্টিমোলার সলিউশন। এই পুরো দ্রবণটা যেটা তৈরি হবে সেটা হলো একটা সেন্টিমোলার সলিউশন, সেটা তোমাকে বলে দেওয়া হলো এই অঙ্কের মধ্যে। এখন তোমরা আমাকে বলতে পারবে না এই রো এর মানটা কত, বের করে দেখো তো রো এর মানটা কত আসে। তোমাকে বলা হয়েছে 200 লিটার পানির মধ্যে 40 গ্রাম HCl যোগ করার পর গোটা দেওয়া হলো। গোটা দেওয়ার পর দেখা গেল 40 গ্রাম HCl বললে তো ঘনমাত্রা মুখস্থই করে ফেলতে পারতাম। 40 গ্রাম মনে করো আয়মান নামের একটা পদার্থ ভিতরে ছাড়া হয়েছে। আয়মানের ডেনসিটি বের করবা গ্রাম পার লিটার ইউনিটে, যদি ওই সলিউশনটার ঘনত্ব সেন্টিমোলার হয়ে থাকে গোটা দেওয়ার পরে।
আচ্ছা আমি এটাকে সেন্টিমোলার বানানটা এইভাবে লিখছি কেন? সি দিয়ে হবে। হয়েছে তোমাদের কারো নাকি এমন হয় নাই? আমি তো অপেক্ষা করতেছি তোমাদের জন্য। এই তো প্রশ্নটা আমি লিখে ফেলছি ভালো মতো করে। এখন কারো হয়েছে মাইশা? এটা কিন্তু একটা অনেক বড় একটা সমস্যা, যদি তোমরা সিম্পল অঙ্ক যে অঙ্ক করে দিছি ওই অঙ্ক যদি আবার আবার একটু ঘুরে দিলে যদি না পারো, এটা কিন্তু অনেক বিপজ্জনক একটা ব্যাপার। তার মানে হলো তোমাদের খালি দেখার অভ্যাস হয়ে যাচ্ছে। ইন্টারনেটে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ক্লাস হইতে থাকে, তোমরা খালি দেখতে থাকো, কিন্তু তোমাদের নিজেদের করার অ্যাবিলিটি জিরো হয়ে যাচ্ছে। এটা কিন্তু আলটিমেটলি তোমাদের জন্য বিপজ্জনক। হাইমানের ঘনত্ব বের করতে হবে, অঙ্কটা বুঝছো কিনা? দেখো, হ্যালো, তোমরা কি আছো না কল কেটে গেছে? দিশা প্রশ্ন বুঝছো না বুঝো নাই দিশা? ভাইয়া বলছি করতেছি। ওকে, করতে থাকো। বাপি ভাইয়া, হাইমান বলো, কত আসছে? আচ্ছা, ওরা যে ক্লাস করে ওরা নোট করে না আপনার ক্লাসের? করে তো, পোস্ট করতে বলছি, এখন করে নাই। আমি বললাম আমি চাচ্ছিলাম ওরা নোটগুলো করে হ্যাশট্যাগ ইউজ করবে প্রিমিয়াম ক্লাস। সেটা শেয়ার করতে পারে তো। হ্যাঁ, ভালো কথা হ্যাঁ, বলছো। তোমরা তো পারো, তোমরা যে কয়জন আছো তোমরা তো পারো এটা। রাফ নোট হোক যাই নোট হোক, যেটাই বানাবা দিয়ে দিবা গ্রুপে। আমি চাইলে এইটা দিয়ে দেওয়া যায় আমার, বাট এটা ঠিক হবে না। না না না, এটা দেওয়া যাবে না। এই পুরো জিনিসটার মান হবে আসলে সেন্টিমোলার। সেন্টিমোলার মানে 0.01। সো আমরা যদি এটাকে সলভ করি তাহলে এই পুরো ইকুয়েশনটা সলভ করলে একটাই ভ্যারিয়েবল আছে, আননোন আছে, সেটা হলো এই রোটা। এই রো বের হয়ে যাবে, তোমরা বের করো তাড়াতাড়ি। এটাকে এই যেটা দিয়ে যেটা দিয়ে মাল্টিপ্লিকেশন করো, মানে বজ্র গুণন করো, তারপর রো এর মানটা বের করো, কত আসে আমাকে জানাও জাস্ট, আমি ডিরেক্ট লিখে দিই। এই ধরনের ভাইয়া অঙ্ক করার 35.5 ওইটা কিভাবে আছে? বলো তো, আবার বলো, কি বললা, কি বললা? 35.5 এটা এখানে ভাইয়া এই মূল মূলের নাম দেন ও নাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা ঠিক বলছো তো, এটা তো করা যাবে না, ওটা এই সিলে রাখা লাগবে তাহলে। গুড, ভালো জিনিস ধরছো।
আচ্ছা HCl রাখলাম না, সমস্যা কি? আয়মানের একটা দিয়ে দিলাম। আয়মান তোমার ভর কত বলো? 97। 97। আচ্ছা 97 দিয়ে দাও। 97 গ্রাম তো না, গ্রামই দাও আর কি, নাহলে অঙ্কের অ্যান্সার এত বাজে আসবো মাশাআল্লাহ। 97। তোমরা এখান থেকে রোটা বের করে ফেলতে পারার কথা এতক্ষণে, এখনো হয় নাই নাকি? কইরা বলো তাড়াতাড়ি কত আসছে। আয়মানের মতো যদি 97 কেজির মৌল দিয়ে আমরা এই পাত্রের মধ্যে সাইডে যে পাত্র ভাঙে বের হয়ে যাবে আয়মান। তাহলে কি বিপদ হয়ে যাবে? এই মাইশা, তোমরা মানে তোমরা এই একটা হিসাব, এই জিনিসটা ক্যালকুলেটরে এক লাইনে করা যায়। আমি দেখাইছি ক্যালকুলেটর পুরো সিরিজে। এই পুরো জিনিসটাকে ক্যালকুলেট করতে হয় না, সরাসরি যা আছে লিখে ক্যালক সলভ বাটন চাপ দিলে হয়ে যায়। ক্যালকুলেটরে শিফট ধরে ক্যালকুলেটর চাপার একটা রুল আছে, বুঝো না তোমরা এই জিনিসটা? এই যে দেখো আমি এখন করা শুরু করতেছি, রেডি? 100 এমএস চালাচ্ছে মনে হয় এরা। দেখো কত এরা সময় লাগে, 100 আমি এমএস করে চালায় মনে দেখাচ্ছি। হয়। এই যে আমি তোমাদের সাথে এই যে এখন শুরু করলাম আমি, ঠিক আছে? আচ্ছা আমার চলে আসছে অ্যান্সার, তোমাদের আসে কিনা দেখো। তোমাদের কারো কি অ্যান্সার মাইনাস আসতেছে? এখনো তো আরো কিছুই আসে নাই, কি বলবো, কিছুই করার নাই আমার, খুব নীরব। ভাইয়া -0.2 এরকম। হ্যাঁ ঠিকই আছে, মাইনাসই আসবে, আমাকে তো বলা ছিল আগে, এই জন্য মাইনাস আসবে। এটাকে প্লাস আনার জন্য তোমরা কি বলতে পারবা, নিজে থেকে বলতে পারবা এখানে কি চেঞ্জ করলে ঘনত্বটা প্লাসে আসবে? এই জিনিসটাকে বাড়ায় দিতে হবে জাস্ট, আর কিছুই না। অথবা এই নিচেরটাকে কমায় দিতে হবে, এরকম করলেও হবে। এটাকে যদি আমি বলে দিই 4000 আছে, তাহলে দেখবে অ্যান্সার প্লাস আসার কথা। ট্রাই করে দেখো তো সবাই এখন। হ্যাঁ এখন প্লাস চলে আসছে, এটার অ্যান্সার আসে 0.0101 গ্রাম পার লিটার। তো বেসিক্যালি এই জিনিসটার পরিমাণে বাড়ায় দিতে হবে যদি ঘনত্বটা বেশি চাই। এটা কেন করতে হইলো সেটা একটু বাসায় গবেষণা করো, এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে রাখলাম। বাট অঙ্ক তো তোমার বানিয়ে দেবে রেডিমেড, চিন্তা নাই তোমার। তোমার আর আমার চিন্তার ব্যাপার না, এটা প্লাস আসা মাইনাস আসা। বাট অঙ্কটা আমরা ঠিক করছি কিনা সেটা একটু চেক করি। আমরা কি করলাম এখানে, এন এর জায়গায় তো এম বাই এম বসাই দিলাম। এম হলো 4000 ছিল, 4000 বসাইলাম। আর মোল, সরি মোল নাম্বার না, আণবিক ভর যা আছে আয়মানের সেটা বসাই দিছি। ডিভাইড করেছি আয়তন দিয়ে, আয়তন হলো 200 লিটার পানি ছিল। আর এখান থেকে কত আয়তন আসতে পারে সেটা আমরা এই গ্রাফ থেকে আয়তনটা বের করতে হবে আমার। এখান থেকে এই আয়তনটা বের করার জন্য ভর ডিভাইডেড বাই রো করতে হবে। তার মানে আয়তন আসলে বেসিক্যালি 97 ডিভাইডেড বাই রো। তো এখানে আমি কি লিখে রাখছি, এটা 40 লিখে রাখছি। 40 কেন লিখছি, এটা 97 হবে। 97 ডিভাইডেড বাই রো যদি করো এখন, তাহলে রো এর মানটা কত আসে দেখো তো। আমার তাড়াতাড়ি হবে, তোমাদের দেরি হবে, কারণ আমি ইকুয়েশন টাইপ করে রাখছি। আমার এই ধরনের চেঞ্জ করতে বেশি সময় লাগে না। এখানে অ্যান্সার আসতেছে সামথিং 0.0247।
গ্রাম পার লিটার। তোমাদের দেখো তো এটা আসছে কিনা। আমি যদি এটা 4000 না দিয়ে আরো কমও দিতাম তাও মনে হয় এখন কাজ হইতো, কারণ আমরা এখানে 40 বা অন্য কিছু আগের অঙ্কে অনেক কিছু একটা 40 ছিল এখানে। হ্যাঁ, এটা 40 ছিল, এখন তো চেঞ্জ করছি আমরা ভরটাকে। ভরটাকে আমরা কত দিছি এখন? মান আছে হলো 4000, 40 কেন দিলাম আমি? 4000 দিতে হবে। এখনো নয় কোনো এটা বেশি আসে কিনা দেখো তো। না, আসে না। হ্যাঁ, বাড়ছে, কোনো তো বাড়ছে। আর মানে হাড্ডি গুড্ডি কিছু একটা বেশি হচ্ছে এখন, এতক্ষণ পরে, তো অনেক চেঞ্জ আনার পরে। বা যাই হোক, এই ভ্যালু নিয়ে দুষ্টামি করার কিছু নাই। তুমি জাস্ট এইখানে এম এর জায়গায় যা যতখানি ধ্রুব আছে সেই পরিমাণটা বসাই দিবা, আর নিচে রো আসলে ভিটা পেয়ে যাবে, ভিটা এটার সাথে যোগ করে দিয়ে আমি নিচে বসাই রাখছি। সোজা কথা, এখান থেকে রো বের করবা, রো এর মান যা খুশি আসুক আসবে। অঙ্কটার মেথড বুঝছো কিনা সবাই তাড়াতাড়ি বলো, তাহলে আমরা নরমালি মোলালিটিতে যাইতে পারি। দিশা, মাইশা, কারো সমস্যা আছে অঙ্কের মেথড বুঝতে? বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পেরে থাকো তাহলে একটা সুসংবাদ আছে, সেটা হলো মোলারিটি যদি বুঝে থাকো তাহলে নরমালিটি এমনি ক্লিয়ার হয়ে যাবে। কারণ কি সেটা বুঝাইতেছি, দেখো এখান থেকে একটা আমি জাস্ট ক্লিক করি, উপরে তুমি হেডিং দিয়ে রাখতে পারো যে মোলারিটি, বানানটা নিয়ে আসি, মোলারিটি। মোলারিটি বললাম আমরা, এখন যেটা করবো সেটা হলো মোলালিটি। আমার ওয়ার্ডে পার্থক্য বুঝতে পারতেছো কি না পারতেছো না? একটা লিটি আর আছে তো এখানে, এখন মোলালিটি বলতেছি আমি। এখন এই মোলালিটি যদি পড়তে চাই, সেটা করার জন্য আমার যেটা করতে হবে সেটা হলো খুব সিম্পল একটা কাজ জাস্ট করতে হবে। আমরা যে সি বের করা শিখছি না, মোলারিটি যদি বলি আমি, সেটা হলো ই ইনটু মোলারিটি। তোমাদের কি কেমিস্ট্রিতে আমি ই পড়াইছিলাম, তোমরা হয়তো ভুলে গেছো, তারপরে আমি আবার মনে করে দেব। জিনিসটা হলো খুবই সিম্পল ব্যাপার। এই নরমালি মোলালিটিকে জেনারেলি প্রকাশ করা হয় এন দ্বারা, বড় হাতের এন। সরি, নরমাল মোলালিটি তো আগে করব না, করব হইলো নরমালিটি। নরমালিটি মোলারিটি যেহেতু আমরা বের করা শিখে গেছি, নরমালিটি বের করার জন্য জাস্ট ই দিয়ে তুল্য সংখ্যা দিয়ে গুণ করলে এই কাজটা হয়ে যায়। তো n ইকুয়াল টু ই ইনটু, যদি আমি একবারে লিখি তাহলে এরকম দেখা যাবে, n ইকুয়াল টু ই ইনটু সি। সি মানে আমরা ঘনমাত্রা মোলারিটিতে যেটা বের করা শিখলাম একটু আগে, 3-4টা অঙ্ক করলাম ওই জিনিসটাই। সো এখানে বেসিক্যালি ই এর পরিচয় লেখো। ই আমাদের সেই পরিচিত তুল্য সংখ্যা। তোমাদের কার মনে আছে তুল্য সংখ্যা কি ছিল? তুল্য সংখ্যা বের করার কি উপায় ছিল মনে আছে কারো কোনো কিছু প্রি কেমিস্ট্রি থেকে? সম্পূর্ণ ভুলে যাওয়ারই কথা, অনেক আগে পড়ছো, 1-1.5 সপ্তাহ হয় নাই, তারপরে ভুলে গেছো। তুল্য সংখ্যা, আর এটাকে বলা হয় ইকুইভ্যালেন্স নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার যদি আমরা বলি, এটাকে আমরা এখানে এইভাবে লিখতে পারি ইকুইভ্যালেন্ট নাম্বার। ইকুইভ্যালেন্ট নাম্বার বের করার যত প্রসেস ছিল সেটা তোমরা যদি ভুলে যায় থাকো তাহলে আমি তোমাকে আবার রিপিট করার জন্য এই যে আমার এখানে জিনিস সাজানো আছে আমি দেখাই দিচ্ছি।
তুল্য সংখ্যা বের করার পদ্ধতি হলো, ইকুইভ্যালেন্ট নাম্বার বের করার মূল পদ্ধতি হলো যার যা আছে তাই তার তুল্য সংখ্যা। দেখো এসিডের তুল্য সংখ্যা হলো তার প্রোটনের সংখ্যা, অর্থাৎ এইচ এর সংখ্যার উপর নির্ভর করে। HCl এর তুল্য সংখ্যা E = 1, H2SO4 এর দুইটা আছে H, তার মানে দুইটা থাকতে পারে H, এর জন্য তুল্য সংখ্যা E = 2। ক্ষারের তুল্য সংখ্যা বের করতে হয় ওইটার OH এর সংখ্যার উপর নির্ভর করে। NaOH ক্ষারটার তুল্য সংখ্যা 1, কারণ NaOH একটা OH থাকতে পারে। এভাবে করে CaOH2 এটার তুল্য সংখ্যা 2। এরপর জারণ বিজারণ পদার্থের যদি জারণ সংখ্যার পরিবর্তনটা আমরা হিসাব করি তাহলে এটার তুল্য সংখ্যা বের হয়ে যাবে। ধরো KMnO4, এটা কোনো বিক্রিয়া করলো, বিক্রিয়াটা দেখানো হয় নাই, বিক্রিয়া কইরা মনে করো Mn2+ হয়েছে, আগে ছিল 7+, এখন হচ্ছে 2+, পার্থক্য কত? পার্থক্য 5, তাই তুল্য সংখ্যা 5। একই রকম ভাবে FeSO4 আজ থেকে ইক হয়েছে, ইচ থেকে আক হয়েছে, যাই হোক এরকম হোক, 2 থেকে 3 হয়েছে, জারণ সংখ্যার পরিবর্তন হয়েছে 1, তাই FeSO4 থেকে Fe3+ হয়ে গেলে ওইখানে Fe জিনিসটার তুল্য সংখ্যা 1 আসতেছে। লবণের যদি হয় তাহলে ওটা চার্জ দেখবা, প্লাস মাইনাস চার্জ, Na2CO3, এটার দুই পাশে ব্যালেন্স করার জন্য যে চার্জ আছে সেটাই হলো এটার গুরুত্বপূর্ণ কথা। লবণের ক্ষেত্রে আর তো তেমন কিছু বৈশিষ্ট্য আমরা পাবো না, তার মানে এটার বিপরীত চার্জই হবে তুল্য সংখ্যা। এটার বিপরীত চার্জ আসলে কত? 2, 2 করে আছে দুই দিকে, তাই এটা তুল্য সংখ্যা 2। MgSO3 এটারও 2। কিন্তু যদি এরকম হয় তখন কি করবা? তখন লেখাই রয়েছে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান নিবা। যখন দুইটার বেশি জিনিস থাকবে তখন লবণের ক্ষেত্রে জারণ সংখ্যা বের করার টেকনিক হলো কেন্দ্রে যেটা থাকবে সেটার তুল্য সংখ্যা নিবা, এই যে 1। ধাতু অধাতুর ক্ষেত্রে এটা যোজনী হলো তুল্য সংখ্যা, N এর জন্য তাহলে 1 হবে, Cl এর জন্য 1 হবে, এই জিনিসগুলো তোমরা বুঝলা। তাইলে এখন আরো যদি দেখাই তাহলে এরকম হবে, C এর জন্য তার তুল্য সংখ্যা হবে 2। ওকে, তুল্য সংখ্যা যদি বুঝতে যাই থাকি তাহলে তুল্য সংখ্যার সাথেই তো আমার যে নরমালিটি বের করার রহস্য সেটা ফাঁস হয়ে যাচ্ছে। নরমালিটি তো আসলে তুল্য সংখ্যাকে মোলারিটিরে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্ক যদি আমি এখানে নরমালিটি বের করতে চাইতাম কি করতে হইতো বলো তো বাচ্চারা? তোমরা খুব ভালো মতোই জানো, বুঝতে পারতেছো কি করতে হবে। n কে, আমার এটা চলে যাচ্ছে না ইকুয়েশনটা, এই c তো আমি বেরই করেছি, এই c টাকে n দিয়ে e দিয়ে গুণ করতে হবে, জাস্ট c টাকে ec যদি লিখি তাহলে কাজ হয়ে যাবে। এখানে e এর মান কত? এই Cl এর তুল্য সংখ্যা কত মাত্র শিখছো বলো? 1, সো আসলে 1 ইনটু c, বা এটা আসলে n আর c এর মধ্যে কোনো পার্থক্যই নাই, n = c, তাই না? তার মানে আমরা এখানে এই যে 7.436 ইনটু 10⁻³ বের করছি, এটাই হলো নরমালিটিতে ঘনমাত্রা বের হয়ে গেছে অলরেডি, এটা আলাদাভাবে বের করার দরকার পড়তেছে না। যদি এটা H2SO4 হইতো তাহলে কি করতাম? এখানে c কে কত দিয়ে গুণ করতাম বাচ্চারা? হ্যালো হ্যালো, কত দিয়ে গুণ করতাম বলো? 1 দিয়ে, H2SO4 হইলে 2 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, গুড। সো এই কাজটাই বেসিক্যালি আমাদের নরমালিটিতে ট্রান্সফার করতে লাগে। তো এতটুকুর বেশি আমাদের কিছুই লাগতেছে না নরমালিটি সম্পর্কে। কোনো কিছুর ঘনমাত্রাকে নরমালাইজ করতে বললে তুমি এই কাজটা করতে পারো। মানে তোমাকে যদি একটা প্রশ্ন করি, প্রশ্নটা লেখো, একটা সেমিমোলার দ্রবণকে, সেমিমোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণকে নরমালিটিতে প্রকাশ করলে কত আসবে বলো তো? অবজেক্টিভে খুব ট্রিকি একটা প্রশ্ন, একদম অবজেক্টিভ প্রশ্ন। সেমিমোলার সালফিউরিক অ্যাসিডের দ্রবণকে নরমালিটিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে? তারপর কোনো অপশন দিলাম না, তাড়াতাড়ি বলো, দেরি করিও না। 1 মোল হবে। মানে 0.5 ইনটু কি করছো, 2 করেছো, তাই না? তাতে 1 মোল আসে। হ্যাঁ, গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা যদি এটা বুঝে যাই থাকি তাহলে একটা অনেক ইন্টারেস্টিং একটা অঙ্ক করা যায় মোলারিটি এন্ড মোলারিটি জানা থাকলে।
আমরা টাইট্রেশন করতে পারতাম, সেকেন্ড পেপারেরও একটা বড় জিনিস হয়ে যেত, বাট এখন আমরা সেটা করব না। আমরা কিছু ঘনমাত্রার ইউনিট চিনি আগে, তারপরে আমরা টাইট্রেশন করব। কারণ সিঙ্গেল সিঙ্গেল অঙ্কের মধ্যে আছি, দুই তিনটা অ্যাসিড একসাথে মিশিয়ে দিয়ে মিশ্রণের প্রকৃতি কেমন হবে সেটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আজকে বলবো না মনে হয়। আমরা আরেকটা ইউনিট শিখে ফেলি, নরমালিটি তাহলে শিখে ফেললাম, দুইটা জিনিস শিখছি, মোলারিটি আর নরমালিটি, কিন্তু আমরা এত ভালোভাবে শিখছি যে এটা দিয়ে যে কোনো কিছু করতে পারবো এখন। ওকে, এখন আরেকটা যেটা শিখবা সেটা হলো, ওই যে আমি একটু আগে লিখছিলাম, লিখে উল্টাপাল্টা করতেছিলাম, সেটা হলো মোলালিটি। মোলারিটি এভাবে চাইলে বের করে ফেলা যাবে না, এত সহজ না আমাদের মোলারিটি বের করার জন্য। আমি মোলালিটিকে জেনারেলি এম দ্বারা লিখি। তুমি আবার আণবিক ভরের সাথে যেন প্যাচ না লাগাও, সেই ক্ষেত্রে হইতে পারে তুমি এম প্রাইম দিয়ে লিখতে পারো, বাট যাই করো প্যাচ লাগিয়ে দিও না। তুমি এটাকে এম প্রাইম লিখতে পারো, এম প্রাইম, প্রাইম দিব কি দিয়ে সেটা চিন্তা করতেছি, কারণ প্রাইম দেওয়ার মতো তো কিছু দেখতেছি না। আচ্ছা, এখানে হ্যাঁ এখন বুঝতে পারছি কি দিয়ে দেওয়া যেতে পারে। ধরো এটা এম প্রাইম আর কি, প্রাইমটা একটু যদি বড় হয়ে গেছে, প্রাইম মিনিস্টার মনে হচ্ছে ওরে। না, প্রাইম ছোট হবে না, সবকিছু ছোট হয়ে যাবে, প্রাইম ছোট হবে না। ধরো এম প্রাইম দিলাম, এটার বের করার যে ফর্মুলা সেটা খুবই সহজ, এন বাই এম। বাট এইখানে এই এম আর ওই এন এর মধ্যে যে পরিচয়টা আছে সেটা তোমার খুব ক্লিয়ার থাকতে হবে। ওটার কারণে অঙ্কে ভুল হয়, কারণ তুমি ডেফিনেশনের বেসিকটাই বোঝো না। এইখানে যেটা নিচে আছে সেটা হলো দ্রাবক, শুধু আছে অনলি দ্রাবক, আর এটা অবশ্যই কেজি ইউনিটে থাকবে। আর ওইটা উপরেরটা আগের মতোই আছে, আগের মতো মানে হলো আমরা মোলারিটিতে যা বলছিলাম, দ্রব্যের মোল সংখ্যা মোল ইউনিটে সেটাই আছে, কোনো পার্থক্য নাই, আগেরটাই বসাই দিলাম ডিরেক্ট। এখন তোমরা আমাকে এখান থেকে এটা সংজ্ঞা বলতে পারো কি, মোলারিটির সংজ্ঞাটা কি হতে পারে এখান থেকে যদি আমরা বানাইতে চাই? আমাদের কাছে যদি এরকম একটা পাত্র থাকে, এই পাত্রের থেকে আমার কি করতে হবে, 1 কেজি দ্রাবক নিয়ে সেটার মধ্যে দেখতে হবে 1 কেজি দ্রাবকের মধ্যে কতখানি দ্রব্য দ্রবীভূত করা হয়েছে। সো বেসিক্যালি প্রতি কেজি দ্রাবকে কতখানি দ্রব্য দ্রবীভূত আছে, কত মোল দ্রব্য দ্রবীভূত আছে, সেটাই হলো ওই দ্রবণটার মোলারিটি। মোলারিটি না, কিন্তু মোলারিটি এল আছে এখানে, এটা আলাদা কালার দিয়ে দিচ্ছে, মোলারিটি। এটা সংজ্ঞাটা তুমি বুঝে ফেলছো, বইয়ের মধ্যে সংজ্ঞা আছে, আমি এর জন্য আর কথা বলতেছি না, বই পড়ার একটু অভ্যাস রাখো। তোমার জাস্ট এখানে যা পড়াই দিব তাতেই হয়ে যাবে এরকম মনে করো না, বই পড়ো বেটার। সংজ্ঞা এবং জিনিসগুলো আমি তোমাকে টেকনিক্যাল সাইডে হেল্প করতেছি, বাট বই তোমার পড়াই লাগবে। এখন দেখো এটা দিয়ে যদি আমরা একটু ম্যাথ করি তাহলে তোমার আরো ক্লিয়ার হবে জিনিসগুলো। এটাও কি আবার দেখানো দরকার আছে যে এম কেজি দ্রাবকের মধ্যে এন মোল আছে, তাহলে 1 কেজিতে কতখানি আছে সেটাই হলো এন বাই এম। কারো কি এভাবে কি করে দেখানো দরকার আছে, না সূত্রটা বুঝতেছো? হ্যালো, কেউ একজন বলো, কিছু একটা বলো। ওকে, যদি বুঝতে পেরে থাকো তাহলে আমরা অঙ্কে চলে আসি, চলো। এটা দিয়ে এখন অঙ্ক করবো আর কি। এই অঙ্কটাই আছে, সবকিছুই সেম, করো তো, পারো কিনা। অঙ্ক এটাই আছে, আর কিছুই নাই, মানে এখানেই তোমার এখন এম প্রাইম বের করতে হবে, বা মোলালিটিতে বের করতে হবে অ্যান্সারটাকে, এটা বের করতে হবে, ট্রাই করতে পারো কিনা। ছোটটা চেঞ্জ করে দিচ্ছি, জাস্ট এই ছোটটা চেঞ্জ করে ওটা বসাই দিচ্ছি।
NO বের করাই আছে। অঙ্কটা আমি আবার বলে দিচ্ছি। STP তে 40 লিটার HCl আছে, যেটাকে ডাইলে দেওয়া হয়েছে 200 লিটার পানিতে। তোমার বের করতে হবে মোলালিটিতে ঘনমাত্রাটা কত হলো তাহলে। একই জিনিসের ঘনমাত্রা ভিন্ন ইউনিটে বের করতেছি আমরা। মোলালিটিতে বের করছিলাম আগে, সরি মোলারিটিতে বের করছিলাম আগে, এখন মোলালিটি বের করতেছি, অন্য ইউনিটে বের করতে চাচ্ছি। সেটা করার উপায় কি হতে পারে? আমার লাগবে এম। এম জিনিসটা কি একটু ভালো করে দেখে আসি। দ্রাবকের ভর, দ্রাবক তো এখানে পানি 200 লিটার, তার ভর কত? 200 লিটার পানির ভর কত কেউ বলতে পারবে না? 19 পাস করে আসছো তোমরা সবাই? আচ্ছা ধরো ভুলেই গেছি, 9 এর সব পড়া, ক্লাস 8 এর বাচ্চা এটা কইতে পারতো 1 মিনিটের মধ্যে। তোমরা যেহেতু পারতেইছো না, তো আমরা একটু মনে করে দিচ্ছি। দেখো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, আর পানির যে ঘনত্ব সেটা তোমরা সবাই জানো, মুখস্থ আছে তোমাদের। কত? 10⁻³ বা 1000 পানির ঘনত্ব। ওহো, এইখান থেকে যদি আমরা এখানে আয়তনটা বসাই দিই, এখন মিটার কিউবে বসাইতে হবে, কিন্তু এখানে 200 ইনটু 200 লিটারে মিটার কিউব বানাই কেমনে মনে আছে কারো? 1 মিটার কিউবে হলে 1000 লিটার পানি আছে, তাইলে 1000 দিয়ে দিতে হবে 1000 লিটার পানি আছে 1 মিটার কিউবে। 1 লিটারে তাহলে 10⁻³ সমান কি লিখছি। এখন যদি একটু সুন্দর করে একটু বোকার মতো তুমি একটু ক্যালকুলেশনটা করো, তাহলে বুঝতে পারবা m = 200 কেজি আসতেছে। নাকি এখনো কেউ বুঝো নাই? সেটাকে যদি এইটা দিয়ে গুণ করো আর কি, তাহলে 10⁻+ থেকে -3 হয়ে যাবে ভ্যানিশ। m এর মান আসলে 200 কেজি আসবে। সো তোমাদের 9 10 বা ক্লাস 8 এ এই জিনিসটা স্কুল শিক্ষক পড়াইছিল যে পানির লিটারে যতখানি অত কেজি আসলে পানি থাকে। পানির ঘনত্বের একটা বিশেষ বৈশিষ্ট্য এটা। তার মানে এই যে 200 লিটার আছে, 200 কে সরাসরি 200 কেজি লিখতে পারবা। কেজি লিখলাম কেমন আমি আবার। ওকে, কেজিএফ মুভি রিলিজ হইতেছে না, আমরা কতদিন ধরে এই মুভিটার জন্য অপেক্ষা করতেছি। আচ্ছা আমরা বের করে ফেলছি রাইট, আর কিছুই লাগবে না। আমাদের দ্রাবকেরই তো লাগতো, দ্রাবকেরই ভর লাগতো কেজিতে। আমরা এই যে পানির ভরটা কেজিতে বের করে ফেলছি। তো যেহেতু বের করে ফেলছি, উপায় সহ দেখাই দিচ্ছি উপরে। তো আমরা এখানে জাস্ট বসে দিলে হয়ে গেল এই সব জিনিসগুলা। কত আসে বকুল বলো তো অ্যান্সার? 8.9 into 10⁻³ 8.9 into 10⁻, কি আজব অঙ্ক বানাইছি বলো। 10⁻³ সবসময় 10⁻³ আসে না। এটার ইউনিটটা কি হবে বলো তো? উপরেরটা হলো মোলে আসছে, মোল পার কেজিতে আসতেছে অ্যান্সারটা। এটাকে তোমরা এইভাবে মোলালও বলতে পারো। আগে বলছিলাম মোলার, এটা হলো মোলাল সলিউশন বলবো, 1 মোলাল জার হইলে। এই একই রকম কথা এটার ক্ষেত্রেও থাকবে, এই কথাগুলা এইখানে হবে মোলাল, কথাটা হবে মোলাল, 1 মোলাল, সেমি মোলাল, ডেসিমোলাল, সেন্টিমোলাল এরকম হবে।
কথা বুঝো, পরে কিন্তু আবার পেছ খাই যাও না। বসারও আছে নাকি ল আছে এটা বুঝে কাজ করো, ওতেই কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে দুনিয়ার। এটাকে আর একটু ডিফিকাল্ট লেভেলে নিয়ে যাই, চলো। বেশি পড়বো না, বেশি পড়লে আমার খারাপ লাগবে। এই টপিকই শেষ করে দেবো আজকে ক্লাস। দেখো ম্যাথ 2 তে দেখো কি করতেছি। এইবার তোমাকে বলা হলো না যে এত গ্রাম এতখানি ওয়াটার আছে, তোমাকে বলা হলো এই দুইটার এই পুরো সলিউশনটার আয়তন হলো এইটা। এখন তোমাকে যা আছে সবই দেওয়াই আছে, এভাবেই দেওয়া আছে। তুমি এখন বলো তো এই জায়গায় এই মোলালিটির মান কত হবে? এটা পানি না, পানি মিশায় মানে HCl মিশানো হয়েছে, তারপরে পুরো সলিউশনটার মধ্যে কথাটা বলা হইতেছে, তার মানে এখানে একটুখানি অ্যাসিডও আছে। তো তোমার এই জিনিসটা ফিল করানোর জন্য আমি এটা এঁকে দিচ্ছি। বইসা থাকো না, সলভ করো তাড়াতাড়ি। আসলে কত ঘটনাটা এরকম না, তাই না? ঘটনাটা হলো এটার মধ্যে একটু অ্যাসিডও আছে, এটার মধ্যে একটু অন্য কিছু আছে, জিনিসটা দেখতে তো এরকম দুইটার মতো হবে না, ভিন্ন একটা জিনিস হবে। তো আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে জিনিসটাকে এরকম বানাই দিলাম। আর একটু কম দিয়ে দিতে হবে কালারটা। বের করছো তোমরা অ্যান্সারটা? এই তো এরকম কিছু একটা হবে, একটা টনিক। একটাই পাত্র আছে, সেটার মধ্যে একটা সলিউশন আছে যেটার মধ্যে 40 গ্রাম HCl মিশানো হয়েছে, যার ডেনসিটি 2 গ্রাম পার লিটার। পুরো দ্রবণটার আয়তন হলো 200 লিটার। তোমাকে বের করতে হবে এই দ্রবণের মধ্যে HCl এর মোলালিটি কত। যে পারছো সে বলো তাড়াতাড়ি। এইটটি 4.8 into 10 to the power minus 3 আসে। 84.8 8 ইন্টু 54 আচ্ছা 54 64 না 54, এটা 50 এটা 50 50 হ্যাঁ ইন্টু 10 টু দি পাওয়ার। into 10 to the power minus 3। ওকে, কেমনি করছো বলো তো মাইশা? এখানে HCl এর রোটা বের করছি। HCl এর রোটা বের করেছো? রো কিভাবে বের করলাম? ঘি বের করছি। না না ঘি বের করছি। হ্যাঁ, ভি কত আসছে, কেমনে বের করলাম? শুধু HCl একটা 20 আছে 20 কেমনে আছে। বের করলাম সেটা জিজ্ঞেস করলাম এটাকে, মানে বুঝছো না বুঝো না কতটা আমার। ইয়া করছি 2 দিয়ে ভাগ দিছি। গুড, তারপর কি করলাম? তারপর ইয়া দিয়ে মোল সংখ্যা দিয়ে 20 কে ভাগ দিছি।
মোল সংখ্যা দিয়ে এটাকে ভাগ করছো, 20 কে ভাগ, 20 জি। কে ভাগ করছো, মানে এইখানে উপরে কি বসাইছো বলো তো? উপরে উপরে তো দ্রব্যের মোল সংখ্যা। হ্যাঁ এটাই তাই না? হ্যাঁ, আর নিচে কি বসাইছো? এই এমটা কত সেটা জিজ্ঞেস করতেছি। 20। এই এমটা 20 হয় কেমনে করে? 20 এম কি আসলে এটা একটু দেখো তো, লেখা রয়েছে কি? দ্রাবকের, দ্রাবক 180 হবে। বুঝলাম না, দ্রাবকের ভর কেজিতে বলা হইতেছে, খেয়াল করো কথাটা। দুইটা জিনিস আছে এখানে, একটা হলো দ্রাবকের ভর লাগবে এই এম এর জায়গায়, আর কেজি ইউনিটে লাগবে। কথাটা কিন্তু সিরিয়াসলি নিও। তুমি এখানে একটা লিটার বসাই দিলা তাহলে হইলো, কেজি ইউনিটেই যায় না জিনিসটা। আর এটা দ্রাবকও না, দ্রাবক হলো এখানে কে? পানি, তাই না? আমি যদি সিম্পলি বলি, এখানে দ্রাবক হলো পানি বা H2O, তাই না? H2O। ও দিলাম না, শূন্য দিলাম এটা। এই H2O আসলে কতখানি আছে সেটা কিন্তু 200 থেকে এই 20 কে বিয়োগ করলে পাওয়া যাবে। কত হয়? 180 মনে হয় না? আর এই 180 লিটার পানির ভর কত সেটাই তো আসলে এম আমার, দ্রাবকের ভর। একটু আগে আমরা শিখাইছি যেটা লিটার থাকে ওইটাকে ডিরেক্ট কেজি বানিয়ে দেওয়া যায়। তো 180 কেজি, তোমার এখানে 180 বসাইতে হবে, 180 কেজি। উপরে এন যা আছে ঠিক আছে, নিচে 180 কেজি বসাইতে হবে। আর উপরে এই যে এনটা বসাই দিবা। বুঝো নাই? কে বলো এবার অ্যান্সারটা বলো এবার ঠিক করে। 6.1 into 10 to the power minus কত? 0.1? 6 পয়েন্ট। 6 পয়েন্ট। তারপর তারপর ঠিক আছে, এবার ঠিক আছে। এত আমরা বলতে পারি মোলাল, এত মোলাল বা মোলালিটিতে অ্যান্সার আসছে, মোলালিটি এত মোলাল আর কি বলতে পারি। লাস্টে অ্যান্সার লিখতে পারি, আবার লিখতে পারি যে মোল পার কেজিও লিখতে পারি, এটাও লিখতে পারি। এটা কিছু আসে যায় না, যা ইচ্ছা লিখতে পারো তুমি। এই অঙ্কটা কিন্তু অনেক ট্রিকি অঙ্ক ছিল। একদম বেসিক থেকে যদি তুমি এই জিনিসটা না বোঝো, এই সিম্পল ফর্মুলা এতটুকু কিন্তু তুমি কিন্তু ভুল করতেছিলে বারবার। তারপরে মায়ের সাথে কিছু একটা করেছিল চেষ্টা, এটা ভালো লাগলো যে চেষ্টা করলাম। চেষ্টাই কে করতেছে? সবাই তো বইছে হা করে তাকিয়ে রয়েছে, সিনেমা চলতেছে, ক্যাটরিনা কাইফ নাচতেছে, এখানে তোমরা দেখতেছো মনে হইতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যদি এইটুকু বুঝে থাকো তাহলে আমাকে একটা অঙ্ক করে দিবা নাকি? বাসা থেকে কইরা আইনো। তোমরা ঠিক কি করবা সেটা আমি তোমাদেরকে বলি। তোমরা লেখো যে সেন্টিমোলাল সলিউশন একটা নিবা, সেন্টিমোলাল একটা সলিউশন। সেন্টিমোলাল সলিউশনটাকে তুমি যেটা করবা সেটা হলো সেন্টিমোলাল সলিউশন থেকে সেমিমোলার মোলাল সলিউশন বানাবা। কিন্তু শর্ত হইল দ্রবের পরিমাণ চেঞ্জ করা যাবে না। কি করলে তুমি সেন্টিমোলার সলিউশন থেকে সেমিমোলার সলিউশন বানাইতে পারবা? এটাই প্রশ্ন। লিখে দিই প্রশ্নটা, হ্যাঁ? মনে থাকবে না তোমাদের, আমার আবার মনে থাকবে না তোমাদের এই অঙ্ক দিয়েছিলাম জীবনে।
লোগোটারে বাঁচানোর চেষ্টা করতেছি, যে আমাদের বাংলাদেশের পতাকার মতো আর কি ব্যবস্থা উপায় হয়েছে যে আমরা ওটাকে বাঁচাইতে যাই অনেকগুলি জমাইয়া ফেলতেছি। আচ্ছা দেখো, এইখানে ধরো আছে একটা কি বললাম, সেন্টিমোলাল সলিউশন কে সেমি মোলাল সলিউশন এ পরিণত করো। তারপর বলা হচ্ছে কিন্তু দ্রব্যের মোল চেঞ্জ করা যাবে না। দ্রব্যের মোল সংখ্যা যা আছে ওইটুকুই থাকবে, দ্রব্য অ্যাড করা যাবে না। তুমি দ্রাবকে যা খুশি করো করে আমাকে এই জিনিসটা বানিয়ে দিবা, সেন্টিমোলারকে সেমি মোলার বানিয়ে দিবা, মোলালিটিতে ইউনিটে চিন্তা করবা। এটা একটু বাসায় প্র্যাকটিস করে আমাকে জানায়ও যে কিভাবে করা যায় জিনিসটাকে। ওকে, আমরা ক্লাস আজকে এখানেই শেষ করে দিলাম। তোমরা আজকে ক্লাস থেকে সবকিছু বুঝছো কিনা একটু দেখো। আজকে ক্লাস কি কি পড়াইছি সেটা একটু আমি দেখাই দিচ্ছি ওভারভিউ করে। লাস্ট প্রশ্নটা বুঝছো কিনা দিশা, শেষে যে প্রশ্নটা বললাম? জি ভাইয়া বুঝছি। আজকে আমরা এই জিনিসগুলো দেখেছি। ঘনমাত্রা কারে বলে, c = 10/v করে মোলারিটিতে ঘনমাত্রা বের করা শিখেছি, এই ধরনের অঙ্ক শিখেছি। তারপরে এই জিনিসগুলো শিখেছি, এই দুই তিনটা অঙ্ক করেছি। মোলারিটির বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আসলে অনেক বড় বড় সুবিধা হবে তোমাদের বোর্ডে অঙ্ক সলভ করার ক্ষেত্রে, কারণ এখান থেকে একটা না একটা প্রশ্ন বোর্ডে তো আসবেই, একদম জানো, এবং ভর্তি পরীক্ষায় আসবে, এর গ্যারান্টি 100%। এটার সাথে অন্য কিছু মিক্স করে আসতে পারে, কিন্তু এই বেসিক কনসেপ্টটা তোমার লাগবেই, মোলারিটি, মোলালিটি, নরমালিটি। এই প্রশ্নটা স্ক্রিনশট নিয়ে নাও, আর সবাই আজকে ক্লাসে নোট করে পোস্ট করো। টাটা, বাই বাই।